মহানবমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকের যাত্রাপালা স্বামী ভিক্ষা দাও, রচনা শ্রী মহাদেব হালদার, নির্দেশনায় যতীন রায়, পরিবেশনায় প্রান্তিক নাট্য সংসদ, পরিচালনায় নবযুব সংঘ। অভিনয় চলাকালীন হয়তো অনেক ভুল ত্রুটি হবে, নিজ সন্তান ও নিজ ভাই বোন মনে করে ক্ষমা করে দেবেন। একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে এক হতভাগ্য দাদার মুখ ফাটা আর্তনাদ, এক হতভাগিনী বোনের এক এক ফোঁটা চোখের জলে গাথা সকরুণী কাহিনী। স্বামী ভিক্ষা দাও, স্বামী ভিক্ষা দাও, স্বামী ভিক্ষা দাও। সে মেয়েকে একদিন কেটে যাবেই, তখন সে আমাদের কাছে ছুটে আসবে। কারণ পৃথিবীতে যত ভালোবাসায় থাকুক, মা বাবার ভালোবাসার কাছে সবকিছুই তুচ্ছ। তোর মতো সহজ সরল ছেলের কাছে যেটা সত্য, সেটা সবার কাছে সত্য নাও হতে পারে। না না, কুন্তলকে তুমি ভুল বুঝো না বাবা। আমার বিশ্বাস কুন্তল আমাদের সবার মুখে একদিন হাসি ফোটাবে। না কৌশিক, তার উপর এতখানি বিশ্বাস রাখিস না। তুচ্ছ কারণে যে বাড়ি ছেড়ে চলে যায়। মা, পড়াশোনায় ফাঁকি দিতে বলে তোর বাবা দু চার কথা বলেছিল। আমরা যে তার ভালো চাই সে কিছুতেই বুঝতে চাইল না। বুঝবে মা, বুঝবে। কুন্তল তার ভুল একদিন নিশ্চয় বুঝতে পারবে। তখন সেদিন সে শুধু অনুতপ্তই হবে না, তোমার বুকে আমাদের বুকে এসে ঝাঁপিয়ে পড়বে। আর তোমাকে সেদিন না না, তার মতন অবাধ্য ছেলেকে আমি। মাগো, গঙ্গার জলকে যেমন কেটে দুভাগ করা যায় না, তেমনি মা বাবার স্নেহকে কোনোদিন ভাগ করা যায় না মা। কৌশিক, কুন্তল, কমল, তোমার তিন ছেলে তোমার অন্তরের ভালোবাসা দিয়ে তাদের তাদের অমীয় ধারায় বর্ষণ করো। আর আমরা কাছে থেকে দু ভাই আমরা যে অমীয় সাগরে স্নান করছি, সে তো দূরে থেকে সেই সাগরে স্নান করতে পারছে না। সে ফিরে এলে তোমার সে অন্তরের ভালোবাসা দিয়ে তুমি তাকে কাছে টেনে নিও মা। দেখেছো মানুষই সব গাছে ফল হয়, কিন্তু সব ফল সমিষ্ট হয় না। তাই তো কৌশিককে নিয়ে আমার গর্বের শেষ নেই। মা, আমাদের মুখে হাসি ফোটাতে সারাদিন কারখানায় তুই কঠোর পরিশ্রম করে তোর সোনার বর্ণ কালি করেছিস। তোর মুখের দিকে আমরা তাকাতে পারি না। আর যদি কুন্তল থাকতো, তোর কি এত কষ্ট করতে হতো বাবা? আমার জন্য বৃথাই তুমি ভাবছো মা। আমি বড়, সংসারের দায় দায়িত্বটা আমার আছে। সংসারের হাল তো আমাকে ধরতে হবে। না রে না, এই সংসারের অঙ্ক যত সহজভাবে মেলাতে চাইছিস অত সহজভাবে মিলবে না বাবা। হ্যাঁ, আমার জীবনের চরম অভিজ্ঞতা। জোয়ারের জলে নেমে গেছে, জমা হয়েছে বেদনার বালুচর, সেখানে জমা হয়েছে রাশি রাশি দুঃখ।
গো, ওসব পুরনো কথা তোমার মনে আর ঠাঁই দিও না। তাই কি পারি মানুষই? সর্বশান্ত হয়ে যেদিন পথে পথে ঘুরে বেড়েছি, বাবা, আমি আমি তোদের জীবনে এক ছোট উপহার দিতে পারিনি। এ আমার ব্যর্থতা। আমি আমার ব্যর্থতার জন্য আমি মুখে মুখে কাঁদি। তবু আমি যে বেঁচে আছি, আমাকে যে বেঁচে থাকতে হবে, আমাকে যে বেঁচে থাকতে হবে। মা, এই বাবার শরীরটা ভালো নেই। আমি ডাক্তারবাবুকে ডেকে আনছি। তুমি কমলকে দিয়ে ওষুধটা আনিয়ে রেখো। হ্যাঁ ভাই কমল, ভাই এ কি তুই এইভাবে মুখ শুকনো করে দাঁড়িয়ে আছিস কেন ভাই? তোর কি হয়েছে? তুই তুই চুপ করে আছিস কেন? আরে বল, কি হয়েছে ভাই? মনের সঙ্গে বোঝাপড়া করে আমি শেষ সিদ্ধান্তে এসে পৌঁছেছি দাদা। এই কি সেই সিদ্ধান্ত? আমি আর করবো না দাদা। সে কি? আমি যে মনের মধ্যে একটা স্বপ্ন লালন করেছিলাম, তুই বড় হয়ে এমএ পাস করবি, বড় মানুষ হবি, বড় চাকরি করবি। স্বপ্নটাকে ভেঙে দিস না ভাই। তুমি বুঝতে পারছো না দাদা, সংসারের যা অবস্থা, তাতে আমার পড়াশোনা চালিয়ে যাওয়া বিলাসিতা ছাড়া আর কিছু নয় দাদা। পড়াশোনা বিলাসিতা হতে যাবে কেন? পড়াশোনা তো জ্ঞান অর্জনের জন্য। তাছাড়া তো মাথা উঁচু করে বাঁচতে হবে। তা হয়তো হবে, কিন্তু সংসারের জোয়াল কাঁধে নিয়ে তুমি ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আর আমি তা নীরব দর্শকের মতো দেখব, তা হতে পারে না দাদা। আচ্ছা দাদা, তোমার কারখানায় আমায় একটা কাজ দেবে? মা, দেখেছো এই এই কমলের ব্যাপারটা দেখেছো? ও আমার কারখানায় কাজ করবে। কমল তো ঠিকই বলেছে বাবা, তুই আর একা কত পরিশ্রম করবি। তাই বলে কারখানার কাজ করবে? না না, আমার ভাই শ্রমিকের কাজ করতে পারবে না। শ্রমিকের কষ্ট যে সহ্য করতে পারবে না মা। তুমি যদি পারো, তবে আমি কেন পারবো না দাদা? আমাকে যে পারতেই হবে। তুমি আর অবধ করো না দাদা। তুই মাথা খারাপ করিস না ভাই। ওরে, মা বাবার অনেক সাথ ছিল, আমাকে এমএ পড়াবে, কিন্তু বিএ পাস করার পর আমার আর পড়া হলো না। বাবার সে সাধ্যকে পূরণ করতেই হবে। তোকে এমএ পাস করতেই হবে। মা, এই কমলকে একটু বুঝিয়ে বলো না। আমি আর কি বলবো বল বাবা, মানুষের পরিশ্রমের একটা সীমা আছে। আমাদের জন্য তুই যা করেছিস, খুব কম ছেলে বোধহয় তা করে। আশ্চর্য, আমি কাউকে কিছু বোঝাতে পারছি না। তুমি নিজেই বুঝতে চাইছো না দাদা। আমি বড় হয়েছি, সংসারের প্রতি আমারও তো একটা কর্তব্য আছে। হ্যাঁ আছে, তবে সেটা এমএ পাস করার পর, তার আগে নয়। এখন বাজে কথা বাদ দিয়ে পড়াশোনা করবি। মনে রাখিস, এটা তোর দাদার আদেশ। দাদা তুমি, আমি জানি আমার কষ্ট তুই সহ্য করতে পারিস না, কিন্তু পড়াশোনা বন্ধ করে দিলেই তার চেয়ে অনেক বেশি কষ্ট পাবো আমি। না না, আমার স্বপ্ন সাধনা তুই ব্যর্থ করে দিস না। তাহলে শুধু আমি দুঃখই পাবো না রে ভাই। দাদা পরাজয়ের গ্লানি আমাকে করে করে নিঃশেষ করে ফেলবে। সে আমি সইতে পারবো না রে ভাই, সে আমি সইতে পারবো না, কোনোদিনই পারবো না।
দাদা দাদা আমার উজ্জ্বল ভবিষ্যৎ করে দিতে চায়, অথচ আমি চাই দাদার পরিশ্রমের ভার লাঘব করতে। না না, দাদার অবাধ্য আমি হতে পারবো না, কোনো দিন না। মানুষটাকে আমি আজও বুঝতে পারলাম না। তবে কি কৌশিক সত্যি আমাকে ভালোবাসে না? দাঁড়াও কৌশিক। কি তুমি এখানে? কারখানার একজন একনিষ্ঠ কর্মীর সঙ্গে দেখা করতে গেলে বাইরে দাঁড়িয়ে তো অপেক্ষা করতেই হবে। এ কারখানার মালিক কিন্তু তোমার বাবা। তাই মালিকের মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখলে তোমার জাত যাবে, তাই না কৌশিক? না মানে তুমি এত ভীরু, এত দুর্বল, এত কাপুরুষ। করবি? তুমি জানো না তোমার আশায় আমি পথ চেয়ে থাকি। কি বলছো করবি? কলেজ লাইফ থেকে আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসতে। চাইলেই যখন সবকিছু পাওয়া যায় না, তখন মিছিমিছি বৃথা আশা করে কি লাভ? বাঁধন হারা তারই সাজে যার জীবনের গতি আছে। কৌশিক, আমি আমি তোমাকে ভালোবাসি সত্যি, তবে সে ভালোবাসা সবার অজান্তে আমার মনের মধ্যেই কুমড়ে কুমড়ে কাঁদো। আমি যে বড় অসহায় করবি, আমি বড় অসহায়। তুমি আমার জীবনের পৃষ্ঠায় তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তবুও তোমাকে বলছি, কোনো ধনীর দুলালকে বিয়ে করে তুমি সুখী হও, তাহলে সবচেয়ে বেশি শান্তি পাবো আমি। বলো না, ও কথা বলো না কৌশিক। ধন ঐশ্বর্যের সুখই তো বড় সুখ নয়, মনের সুখই বড় সুখ। করবি? তুমি পুরুষ, আমি নারী, এটাই সবচেয়ে বড় পরিচয়। এর বাইরের পরিচয়কে তুমি বড় করে দেখো না কৌশিক, তাতে শুধু দুঃখই বাড়বে। তুমি আমাকে ভুল বুঝো না করবি। বুঝে দেখো, প্রকৃতির অমোঘ বিধানে অনেক ফুলই তো ফোটে, কিন্তু সব ফুলই কি ভালোবাসা পায় না। তোমার ব্যথা আমি বুঝি, কিন্তু এটাও তুমি জেনে রেখো করবি তোমার পায়ে লুটিয়ে পড়ে তার জীবনকে সার্থক করে দেবে। তোমার ভালোবাসার করবিকে বাঁচিয়ে রেখো। আমি আর কিছুই চাই না কৌশিক, আমি আর কিছুই চাই না। ওঠো করবি, ভুল করো না করবি। আমার জীবনের সঙ্গে জড়িয়ে তোমার জীবনটাকে দুর্বিষহ করে তুলো না। কৌশিক, ফুলের বালুচরে বাসা বেঁধো না করবি। আজ যাকে তুমি দেবতা বলে মনে করছো, একদিন সে তোমার জীবনে মূর্তিমান অভিশাপ হয়ে আসবে। না, আমার সেই চোখের সামনে তোমার সে অকাল মৃত্যু আমি সইতে পারবো না করবি, আমি সইতে পারবো না। কৌশিক, তুমি আমার দুর্ভাগ্য আমাকে আস্থা করে ফেলে দিয়েছে। আমি সেই আস্থা করেই পড়ে থাকবো। তুমি অনাবিল আনন্দের মাঝে বিরাজ করো, আমি দূর থেকে তাই শুধু দেখবো আর শান্তিতে থাকবো করবি, শান্তিতে থাকবো। চলে গেল, তবে কি আমাকে সারা জীবন আমি কৌশিকের স্মৃতি বহন করে যাব? আমি যে নিজেকে হারিয়ে ফেলেছি, আর যে আমার ফেরার কোনো উপায় নেই। কে বললো? আরে আমি তো আছি।
আমাকে বলতে পারতে, আমি তোমাকে গাড়ি করে আনতে যেতাম। তার কোনো প্রয়োজন ছিল না। এটা তোমার ঠিক হয়নি করবি। শিল্পপতি রাজেন্দ্র চৌধুরীর একমাত্র মেয়ে তুমি। তোমাদের এই কারখানায় কত শ্রমিক কাজ করছে, তোমাকে এই অবস্থায় দেখলে তারা কি ভাববে বলো তো? কে কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না। আরে তাহলে একটা স্ট্যান্ডার্ড বলে তো কিছু আছে, আর সেটা তোমাকে মেনে চলতেই হবে। ও, যাদের বাড়ি গাড়ি আছে তারাই বুঝি মানুষ, আর যাদের বাড়ি গাড়ি নেই তারা মানুষ নয়? অফকোর্স, তাদের আমি মানুষ বলে মনেই করি না। তাহলে তো আপনিও মানুষ নন। তার মানে আপনি আমার বাবার বন্ধুপুত্র, আমাদের কারখানার দায়িত্বে আছে, কিন্তু কিন্তু আপনার তো নিজস্ব কোনো বাড়ি গাড়ি নেই। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে করবি। প্রদীপ বাবু, আরে আমার সঙ্গে বেড়াতে যাওয়ায় তোমার তো কোনো আপত্তি থাকতে পারে না? দুদিন পরে আমি হব তোমার। চুপ করুন। দুদিন পরের কথা দুদিন পরেই ভাববেন। তুমি আমাকে আমি শুধু আপনাকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, অধিকারের সীমা পার হয়ে যে প্রবেশ করে সে শুধু মূর্খ নয়, মহামূর্খ। কে মূর্খ আর কে চালাক তার বিচার করবে কে? আমার অপমানের যোগ্য জবাব আমি দেবই করবি। সেদিন শুধু গাড়ি বাড়ি নিয়ে আমি সন্তুষ্ট থাকবো না, রাজেন্দ্র চৌধুরীর সব কিছু গ্রাস করে কবে আমার শান্তি হবে। মুখে মুখে আমার মধু, অন্তরে তীব্র বিষ, আর সেই বিষ একবার উদ্গীরণ করলেই তোমরা তোমরা ভয়ে ছটফট ছটফট ছটফট। বারবার এক কথা শুনতে আমার ভালো লাগে না। তোকে তো আগেই বলছি, প্রদীপের মতো ছেলে হয় না, তাকে বিশ্বাস করা যায়, তার উপরে আস্থা রাখা যায়। তুমি আমাকে চিনতে পারোনি কর্তা, তুমি আমাকে চিনতে পারোনি। ভদ্রতার মুখোশ পরে চুপ কর। ছোট মুখে বড় কথা শোভা পায় না। মানুষ নিয়ে আমার কারবার, তাই মানুষ চিন্তা আমি কখনো ভুল করি না। কি বলছিস? তোমার কথায় মনে হয় একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে, আর সেই ভুলটাই একদিন ভালো হয়ে দেখা দেবে। তখন আর সংসদের কোনো উপায় থাকবে না। রাজেন্দ্র চৌধুরী ঘাসে মুখ দিয়ে চলে না। তুই তো জানিস, আমার চলার পথে কেউ যদি আগাছার মতো দাঁড়িয়ে থাকে তাকে ছেটে দিয়ে আমার চলার পথ পরিষ্কার করে দিই। ঠিক তাই, সে আমি জানি কর্তা, কিন্তু বুদ্ধিমানের উপর বুদ্ধিমান আছে। সময় থাকতে সাবধান না হলে আজ সেই চারা গাছ সেই একদিন বিরাট মহিরুতে পূর্ণ হবে। তার জন্য তোকে মাথা ঘামাতে হবে না। মাথা ঘামাতে আমি চাই না কর্তা। জৈবন কাল থেকেই এই বাড়িতে চাকরের কাজ করেছি, অনেক ভাগ্য নীরব সাক্ষী আমি রেখেছি। তাই তাই তোমাদের ভালো মন্দ বিচার আমি করতে পারি। মহরা ছেলে মেয়েকে মানুষ করেছি, এটাই ছিল আমার ধ্যান, আমার জ্ঞান। তুই বৃথায় চিন্তা করছিস জানো কি, আমার ছেলে মেয়েরা কোনোদিন রাস্তায় দাঁড়াবে না। ভয় হয়, বড় ভয় হয়। ভয়? কিসের ভয়? আমি না জানলেও আমি তো জানি মানুষকে কিভাবে তুমি ফাঁকি দিয়ে একদিন চোখের জলে কারণ হয়ে দাঁড়িয়েছ। এ বাড়ির পুরনো চাকর বলে তোকে আমি সহ্য করছি, অন্য কেউ হলে এতক্ষণ তোকে
কর্তা, আমি তোকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ভবিষ্যতে সংযত হয়ে কথা বলবি। না কাকা বাবু, এ বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। কেন? আমি তোমাকে আপনি আমাকে ছেলের মতোই ভালোবাসেন, আমিও আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু মাঝখান থেকে কেউ যদি আমাকে আপনার কাছে হেয় করতে চায়, অবিশ্বাস্য সাজাতে চায়, না 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 কাকা বাবু, আমি ভদ্রলোকের ছেলে, মিথ্যে অপবাদের পসরা মাথায় নিয়ে এ বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কে কি বলেছে তোমাকে? কার এত বড় বুকের পাটা তোমাকে? আপনি উত্তেজিত হবেন না কাকা বাবু, আপনি উত্তেজিত হবেন না। হাজার হলেও আমি তো বাইরের মানুষ। না, তুমি আমার আপনজন, অতি বড় আপনজন। হ্যাঁ, তাহলে শুনুন, আপনাকে দেব বলে ব্যালেন্স 10,000 টাকাটা আমি আমার ঘরের টেবিলের উপরে রেখেছিলাম, অথচ সেই টাকাটা আর খুঁজেই পাচ্ছি না। সে কি? টাকাগুলো ঘর থেকে গেল কোথায়? আপনি হয়তো আমাকে সন্দেহ করবেন তাই বলছিলাম। না না, তোমার মতো নির্লোভ লোক কর্তব্যপরায়ণ ছেলে আমি তোমাকে কোনোদিন সন্দেহ করতে পারি না, কিন্তু আসল চোরটাকে তো বের করতেই হবে। আমিও তো সেই কথাই বলছিলাম কাকা বাবু, কিন্তু আমার মনে হয়। বলো বলো, তোমার কাকে সন্দেহ মনে হয়? আমার অপরাধ নেবেন না কাকা বাবু, এবারের ওই চাকর চাকরানিদের আমার মোটেই বিশ্বাস হয় না। আপনার অঢেল আছে, ওদের নুন আনতে পান্তা ফুরোই, তাই বলছিলাম লবের বশবর্তী হয়ে। চুপ করো, নিজেকে নিয়ে সকলকে তুমি দোষ থাকার চেষ্টা করো না। ভাগ্য দোষে মানুষের চাকরের কাজ করলেও তাদের বিবেক আছে, মনুষ্যত্ব আছে। হ্যাঁ, দেখেছেন কাকা বাবু, দেখেছেন আপনার সামনে দাঁড়িয়ে আমাকে কিভাবে অপমান করছে। জানো কে? তুই এখান থেকে যা। যাচ্ছি, তবে তোমাকেও বলে যাচ্ছি কর্তা, ওই ভদ্রলোকের ছেলেকে তুমি সাবধান করে দিও। চাকর বলো, অথচ প্রতিজ্ঞা করার সাহস না দেখায়। দাঁড়াও, আমার সন্দেহের তীরটা তোমার দিকেই ধাবিত হচ্ছে। কি বলছো প্রদীপ? হ্যাঁ কাকা বাবু, বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। ওকে আমার সন্দেহ হয়, আমি ওকে সার্চ করতে চাই। দেখো, আমাকে ভালো করে দেখো। এই তো সেই টাকা। হ্যাঁ, নাম্বারগুলো পরপর মিলে যাচ্ছে। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ। আর একটু দেরি হলেই টাকাগুলো হয়তো বাইরে পাচার করে দিত। জানো কি, তোকে আমি বিশ্বাস করতাম, তুই কি না? তুমি বিশ্বাস করো কর্তা, আমি চোর নয়, আমি চুরি করতে পারি না। তাহলে তোর টাকাগুলো তোর পকেট থেকে কোথা থেকে এলো? আমি জানি না কর্তা, আমি কিছুই জানি না। ওই ভগবানের নামে দিব্যি করে বলছি, আমি। চুপ কর, কোনো কৈফিয়ত দিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারবি না। চোর যখন হাতে নাতে ধরা পড়ে গেছে। তুমি থামা সাধুপুরুষ, কি বলবো তোমাকে? আজ যে আমি অনেক নিচে, তুমি অনেক উপরে, নইলে তোমার এই ষড়যন্ত্র যোগ্য জবাব আমি দিতাম। সইবে না, তোমরা মিথ্যা অপরাধ সইবে না। ধর্মের বলি তোর মুখে শোভা পায় না, জানো কি? তোকে আমি বিশ্বাস করতাম, আর তুই কি না? আমার মাথায় রক্ত টকবক করছে, ইচ্ছে করছে চাবুকেনে সভাসদ তোর পিঠে বসিয়ে দি। মারো, ওই শঙ্কর বাছার চাবুকটা এনে বুকে রক্ত ঝরবে, যন্ত্রণায় আমি ছটফট করব, তবু আমি চিৎকার করে বলবো, আমি চোর নই, আমি চোর নই। মিথ্যে,
পরেও তোকে আমাকে বিশ্বাস করতে হবে? এমন জলজান্ত প্রমাণ। আমি আমি তোমাকে কেমন করে বোঝাই? আমি যে মূর্খ চাকর, লেখাপড়া জানাদের বাবুদের মতো বুদ্ধি আমার থাকলে আমি অনেক দিন আগেই এই বাড়ি থেকে চুরি করে পালিয়ে যেতাম। এত বড় মিথ্যে অপরাধ আমি যে সইতে পারি না। বাছার বাছার জানকী, আমি ভোলা করতাম। আমি চুরি করিনি। আমি যে চুরি করিনি, তবে আমি তোমার পা ছাড়বো। তার আগে নয়, আমি তোমার এই পায়ে মাথা ঢুকে পড়ব। বাছার বাছার জানকী, কি এত দূর? যা, দূর হয়ে যা। আমি এক্ষুনি থানায় ফোন করে জানিয়ে দিচ্ছি কাকা বাবু, এই বেটাকে পুলিশের হাতে তুলে দেওয়াটাই ঠিক হবে। না, পুলিশের ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তুমি তুমি ওকে ধার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। এই এই ওঠ, চল চল বলছি হারামজাদা, চল যাব। চল। আমি চলে যাব। 30 বছর এই সংসারটাকে আমি বুকে ধরে আগলে রেখেছি, বিনিময় তার উপযুক্ত পুরস্কার আমি পেলাম। আর তো আমার কোনো দুঃখ নেই। কিরে কিরে হতভাগ্য জানকী, তোর চোখে জল কেন? তুই তো বড় ভাগ্যবান রে। তোর মতো এত বড় ভাগ্যবান কয়জনের জোটে বল? জানো কি, লাঠি ঝাঁটা খেতেই যাদের জন্ম, তাদের তো লাঠি ঝাঁটা খেয়েই বেঁচে থাকতে হবে। ওই বড় লোকের রঙিন প্রাসাদে গরিব চাকরদের ঠাঁই চিরদিন হয় না। শেষ বয়সে এমনি করে খেতে যেতে হয়। চুপ কর, চুপ কর ছোট লোক। ছোট লোকের মুখে আবার বড় বড় কথা। জানি, বড় বড় কথা বলার একচাটিয়া অধিকার থাকলেও তোমার বড় লোকদেরই আছে। গরিবের ছোট মুখে বড় কথা বলা মানায় না, সে যে পাপ। ন্যায় ধর্ম সত্য বলে পৃথিবীরে যদি কিছু থাকে, তাহলে আজ যেমন আমাকে কাঁদাতে হয়েছে, তেমনি তোমাদেরও একদিন কাঁদতে হবে। জানবো চন্দ্র সূর্য সব মিথ্যে, সব। যাক, পাপ বিদেয়ী হলো। প্রদীপ, আপনি নিশ্চিন্ত থাকুন কাকা বাবু, আপনি নিশ্চিন্ত থাকুন। কাজের উপযুক্ত লোক আমি ঠিক জোগাড় করে আনবো। বাই দা ভাই, আপনাকে একটা শুভ সংবাদ দেওয়া হয় না কাকা বাবু? শুভ সংবাদ? হ্যাঁ, শুভ সংবাদ। আমাদের প্রোডাকশনের মাল বিদেশের বাজারে প্রচুর নাম করেছে। কাপড় কোম্পানি খুশি হয়ে আরো 50 টন মালের অর্ডার দিয়েছে। তোমার জন্য এটা সম্ভব হয়েছে প্রদীপ। না না, আমার সামনে আমার কাজের প্রশংসা আপনি করবেন না কাকা বাবু। আত্মসন্তুষ্টিতে ভুগে কাজের একাগ্রতাই আমার কমে যাবে। কাজকে আমি মূল মন্ত্র হিসেবে গ্রহণ করেছি। এই কাজের মধ্যে আমি বড় হতে চাই কাকা বাবু। পারবে, তুমি নিশ্চয়ই পারবে। এ 6 মাসের মধ্যে তোমাকে আমি চিনেছি, তোমার মধ্যে প্রতিভা আছে। ব্যাস ব্যাস, এতেই আমি খুশি। আপনার স্নেহধন্য হতে পেরেছি, এর চেয়ে বড় পাওনা
আর কি থাকতে পারে বলেন কাকা বাবু? এর চেয়ে বড় পাওনা আর কি থাকতে পারে? করবীর স্বামী ভাগ্য খুব ভালো, তাই এমন ধর্মবীর আদর্শবান ছেলেকে সে স্বামী রূপে পাবে। মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা কখনো চায় না। মানব, তুমি হ্যাঁ বাবা, বিলেত থেকে চলে এলাম। তোমার পড়াশোনা তো এখনো শেষ হয়নি। শেষ করতে পারলাম না। সাগর পাড়ে ইংল্যান্ডের পরিবেশে নিজেকে ঠিক মানিয়ে নিতে পারলাম না। কি বলছো তুমি? সেখানেও চলছে তীব্র প্রতিযোগিতা। মানুষ বিবেক চালিত না হয়ে যন্ত্র চালিত হয়ে পড়েছে। মানব, ভেবে দেখলাম স্বর্ণপ্রসবিন এই ভারতের মাটিতে জন্মেছেন বিবেকানন্দ, রামমোহন, বিদ্যাসাগর। তাদের সেই আদর্শকে মনে গেঁথে নিতে পারলেই সেটাই হবে আমার আসল শিক্ষা। তুমি একটা অপদার্থ। যার মধ্যে কোনো পদার্থই নেই তাকেই তো বলে অপদার্থ। বলো তো বাবা, আমার মধ্যে কোন পদার্থের অভাব দেখলে যার জন্য তুমি আমাকে এত বড় আখ্যায় ভূষিত করলে? আমি তোমাকে মাসে মাসে কারি কারি টাকা পাঠিয়েছি, আর সেই টাকায় তুমি কিনা মানুষ না হয়ে একটা অমানুষ তৈরি হয়েছি। এমন অসংখ্য অমানুষের আজ যে বরফ বেশি প্রয়োজন বাবা। মানব, তোমার নিশ্চয়ই মনে আছে আমাদের কারখানায় কাজ করতে গিয়ে একজন শ্রমিকের হাত কাটা গিয়েছিল। তুমি তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও একটা পয়সাও সাহায্য করনি। আমি বিদেশের মাটিতে বসে থাকলেও সেই অসহায় শ্রমিকের করুণ মুখটা আমার মানুষ পটে বারবার ভেসে উঠেছে। আমি কিছুতেই স্থির থাকতে পারিনি। খোঁজ নিয়ে আমি জেনেছি তার সংসারে নেমে এসেছে দুঃখের করাল বিভীষিকা। কাজটা তুমি মোটেই ভালো করনি। এভাবে অর্থের অপচয় আমি আর বরদাস্ত করব না। বাবা, ভাবাবেগকে প্রশ্রয় দিয়ে পথের ভিক্ষুক হওয়া যায়, জীবনে প্রতিষ্ঠাতা হওয়া যায় না। আমি তোমার সঙ্গে একমত হতে পারছি না বাবা। মানব, অন্যায় সে যেমন করবে না তেমনি অন্যায়কে প্রশ্রয় দেবে না। তাই তো অনেকক্ষণ হয়ে গেল, করবি হয়তো কলেজে গেছে, কিন্তু জানকীদা গেল কোথায়? আমার আগমনে সেই তো সব থেকে বেশি খুশি হবে। জানকীদা, জানকীদা। সে নেই, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। হারিয়ে দিয়েছো? হ্যাঁ, একটা চোরকে বাড়িতে প্রশ্রয় দিয়ে। চোর? জানকীদা চুরি করেছে? তবে আর বলছে কি? ছোট লোককে বিশ্বাস করলে ঠকতে হয়। বিশ্বাসের মূল্য ওরা দেয় না, দিতে পারে না। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি মানব, ওদের সঙ্গে মেলামেশা করে নিজের সর্বনাশটাকে ডেকে এনো না। ভুলে যেও না, কাজ যতই দামি হোক সে কাঞ্চন নয়। বাবা, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। জানকীদার মতো মানুষ কখনো চুরি করতে পারে না, কখনো চুরি করতে পারে না। তবে তবে এর মধ্যে কোনো কি রহস্য আছে? আমাকে অনেক গভীরে প্রবেশ করতে হবে। প্রবেশ করে সত্যের মুক্ত আমাকে তুলে আনতেই হবে, আনতেই হবে। আমার কেমন যেন ভয় করছে। ভয় কেন? বাবা মায়ের অনুমতি না নিয়ে তুমি আমাকে বিয়ে করেছো। ওসব তোমাকে চিন্তা করতে হবে না, আরে আমি তো আছি। আর শোনো, আমার কাজের ব্যাপারে বাড়ির কেউ জানতে চাইলে তুমি কোনো কথা বলো না, কি মনে থাকবে তো? থাকবে। আশ্চর্য, এ বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি যেন কেমন বদলে গেলা। না মানে? ভুলে যেও না, কুন্তল গাঙ্গুলির স্ত্রী তুমি। কি বলছো তুমি? এই সোজা কথাটা বুঝতে পারলে না? তোমার দাদা ঋণ মুক্ত হওয়ার জন্য তোমাকে বিক্রি করে দিতে চেয়েছিল। বলো না,
মুছে ফেলো, আমি ওসব পছন্দ করি না। স্বামী, তোমার কতখানি দুঃখ আমি তা জানতে চাই না, শুধু জেনে রেখো আমার প্রত্যেকটি আদেশ তোমাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। আর আমার অবাধ্য হলে ওই মা আসছে, তুমি হাসি সাজিয়ে রেখো। আপনারা কাকে খুঁজছেন? আমাকে চিনতে পারলে না মা? ও কুন্তল, এই তো ঠিক চিনেছো। ভালো আছো মা? থাক থাক। হ্যাঁ রে, এতদিন পরে বুঝি তোর আমাদের কথা মনে পড়লো? মনে সবসময় ছিল মা, কিন্তু বাড়ি থেকে যাওয়ার দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে প্রতিষ্ঠিত হতে পারলে তবেই আমার মুখ আমি দেখাবো। কুন্তল, আমি আমার কথা রেখেছি মা। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। তোমার বৌমা, আমি বিয়ে করেছি মা। তুই বিয়ে করেছিস? এই বিয়েটা হঠাৎ হয়ে গেল বলতে পারো। একজন গরিব মানুষের মেয়েকে বিয়ে করে কি আমি অন্যায় করেছি মা? না না, তুই ভালো করেছিস বাবা, তুই খুব ভালো করেছিস। বাহ, খুব লক্ষ্মী মেয়ে তো, তোদের দুটিকে কি সুন্দর মানিয়েছে। তুমি খুশি হয়েছো মা? আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তোর বাবা দেখলেও খুব আনন্দিত হবে। কই গো, কারা এসেছে দেখবে? আমাদের খোঁজ নিতে কুন্তলার বৌমা এসেছে গো। কুন্তল এসেছে। ভালো আছো বাবা? হ্যাঁ, আমি ভালো আছি, আমি খুব ভালো আছি। আমার কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই, আমি সুখে আছি, মহা সুখে আছি। আমার উপর রাগ করো না বাবা। কেন রাগ করবো কেন? আমারই তো ভুল হয়েছিল। সন্তান আমার বোঝা উচিত ছিল সন্তান বড় হলে পিতার শাসন করা সাজে না। ওগো, ওসব কথা এখন থাক। হ্যাঁ। কতদিন পরে আজ ছেলেটা বাড়ি এসেছে, আজ আমাদের কত আনন্দের দিন। হ্যাঁ, আনন্দ করো, উৎসব করো। এত বড় আনন্দের দিন হয়তো জীবনে আর কোনোদিন আসবে না মানুষ। এই নাও মা, এই সংসার খরচের জন্য এই টাকাগুলো রাখো, তোমার ইচ্ছে মতন খরচ করবে। এত টাকা? কি বলছো মা? আমি এখন অনেক টাকার মালিক, ইচ্ছে করলে। তোমার ছেলেটা গোটা পৃথিবীটা কিনতে পারে, তাই না কুন্তল? আমি ঠিক বলেছি তো? তোর মা ঠিক মতো বুঝতে পারে না। একটু ভালো করে, হাজারো মেয়ে ছেলে তো, একটু ভালো করে বুঝিয়ে বলতো বাবা। বাবা, তোমার কথাগুলো খুব গায়ে লাগছে, তাই না? কি করব বল, আমি মানুষটাই ওই ভিন্ন প্রকৃতির। তোমার সবেতেই বাড়াবাড়ি। হ্যাঁ, মুখে যা আসে তুমি বলতে একটু দ্বিধাই করো না। মা, মা, আজ আমার কলেজ থেকে ফিরতে দেরি হবে। তুমি দাদাকে চিন্তা করতে বারণ করো। কলেজে আজ হীরক জয়ন্তী উৎসব আছে। কমল, এ কি দাদা তুমি? দাদা বৌদিকে প্রণাম করো কমল। থাক ভাই থাক। তুমি আমার বৌদি? থাক ভাই থাক, তোমাদের কলেজে বুঝি উৎসব আছে? হ্যাঁ বৌদি। আশ্চর্য, এই পোশাকে তুই কলেজে যাবি? কেন দাদা, পোশাকটা তো খারাপ নয়। এই বাইরের জগৎ সম্পর্কে তোর কোনো ধারণা নেই বলে এই কথা বলছিস? তার মানে? শোন, আমি কালই তোর জন্য ভালো 2 সেট পোশাক অর্ডার করে দেবো। তার কোনো প্রয়োজন হবে না দাদা। পোশাকে কি যায় আসে? পোশাক তো কেবল বাইরের আবরণ মাত্র। মানুষের বিচার হয় তার মনুষ্যত্বে। শুনলে শুনলে কমলের কথাগুলো শুনলে মানুষই ব্যর্থ হয়নি, আমার শিক্ষা ব্যর্থ হয়নি। বাবা, তোর এই সম্মতি যেন চিরদিন বোঝাই থাকে কমল। এসো বৌমা। যাও যাও, বৌমাকে বাড়ি নিয়ে যাও। মা আমার অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছে। যাও বৌমা। এসো মা। বাবা,
আমি কিছুতেই বুঝতে পারছি না তখন থেকে তুমি আমাকে ভালো কথা হয়তো বলতে পারিনি, কিন্তু মন্দ তো কিছু বলিনি বাবা। তুমি বুঝতে পারছো না বাবা। বুঝতে আমি অনেক আগেই পেরেছি। আমার ছেলেকে আমি বুঝতে পারবো না, তাই কখনো হয়? একটা একটা সত্যি কথা বলবি কুন্তল? বলো, কি জানতে চাও? আলাদিনের আশ্চর্য প্রদীপের সন্ধান নিশ্চয় পাসনি, তাহলে এত টাকা? লেখাপড়া না শিখে চাকরি না করেও টাকা রোজগার করা যায় বাবা। তোমাদের এতদিনের ধারণা যে মিথ্যে, সেটা আজ আমি প্রমাণ করব। কুন্তল, কুন্তল মাথা উঁচু করেই বাঁচবে বাবা, কারো কাছে সে মাথা নত করবে না, কোনোদিনও না। এ কি হলো? আমি এত আশঙ্কা করেছিলাম, বাস্তবে তাই ঘটে গেল। বাবা, সংসার উদ্যানের স্বপ্নময় ফুল হচ্ছে শিশু। আমি সেই শিশুর মনে পবিত্রতার বীজ বপন করেছিলাম। বাবা, এখন এখন সে বড় হয়ে বীজ গাছে পরিণত হয়ে তার ডালপালা ক্রমশই বিস্তার করছে। না বাবা, পরাজয় স্বীকার তুমি করবে না। করবো না? আমি আছি, দাদা আছে, হ্যাঁ। আমরা পবিত্রতার বাড়ি সিঞ্চন করে তোমার ওই স্বপ্ন বৃক্ষে সুন্দর ফুল ফুটিয়ে তুলবো বাবা। পারবি না রে, পারবি না। ওই দুষ্ট কীটের দল সেই ফুলকে ধ্বংসনে শেষ করে দেবে। তুমি তুমি এত অধৈর্য হয়েও না বাবা। একটা সত্যকে চাপা দিতে অনেক মিথ্যার আশ্রয় নিতে হয়। সত্যের উজ্জ্বল আলোক শিখা যুগ যুগ ধরে মানুষকে বাঁচার পথ দেখিয়েছে। সত্যের সেই গৌরবের কাছে মিথ্যার অস্তিত্ব যে ধ্বংস হবেই বাবা, হতেই হবে। বুঝবে না আমার এই ছোট্ট মুখটার মধ্যে যে ব্যথার সমুদ্র লুকিয়ে আছে, কেউ তা বুঝবে না। সন্তানের গৌরবে পিতার বুকখারা যেমন আনন্দে ভরে ওঠে, তেমনি সন্তানের অধপতনে পিতার বুকখানাও ভেঙে খান খান হয়ে যায়। এই যে মৃত্যু যন্ত্রণার চেয়েও কঠিন যন্ত্রণা, কাউকে বলা যায় না, সহ্য করাও যায় না। মায়ায় গড়ায় সংসারে, মায়ার গড়া মায়ায় গড়ায় সংসারে, কেউ আসে কেউ যায় যে ফিরে। মায়ার গড়ায় সংসারে, মায়ার গড়ায় সংসারে, কেউ আসে কেউ যায় যে ফিরে। মিছে কেন কাঁদিস রে তুই জীবন নদীর তীরে মনরে? মিছে কেন কাঁদিস রে তুই জীবন নদীর তীরে?
কেন কাঁদিস রে তুই মায়া নদীর তীরে মন রে মিছে কেন কাঁদিস রে তুই মায়া নদীর তীরে ভোলা ওভাবে ভেঙ্গে পড়ো না ভাই, ওভাবে ভেঙ্গে পড়ো না। সর্বশক্তিমান ঈশ্বর আছেন, সর্বশক্তিমান ঈশ্বরকে ডাকো, তাকে স্মরণ করো, তিনি তোমার ঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে। দুঃখ করো না ভাই, দুঃখ করো না। ভোলা ঈশ্বর, সারা জীবন তুমি আমাকে কাঁদিয়েছ ঈশ্বর। আমি কোনোদিন তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি, আর তুমি আর কত আমাকে কাঁদাবে? বলো বলো ঈশ্বর, আমার চোখের জলে তোমায় আমি বন্যা বানিয়ে দেব। বিনিময়ে তুমি আমাকে একটু শান্তি ভিক্ষা দাও ঠাকুর, একটু শান্তি ভিক্ষা দাও, একটু শান্তি আপনারা সবাই আশীর্বাদ করবেন, এইভাবে যেন অনুষ্ঠানটা চলে। একেবারে খর করে 500 টাকা আমার হাতের মুঠোয় এসেছে। আর আসবে না, তার ছেলে দেখতে হবে তো। বংশীধর চক্রবর্তী সুযোগ্য পুত্র এই রসরাজ চক্রবর্তী বুদ্ধির সঙ্গে এতে ওঠা এত সহজ ব্যাপার নয়। বললে কথা দোষ হবে। এই মানুষকে ফাঁকি দেবার কৌশলটা আমি বেশ ভালোই রপ্ত করেছি। প্রভাতে উঠিয়ে আমি এই মুখ দেখি। হ্যাঁ, তুমি এই এই হতভাগা, বলে এটা হচ্ছে কি? কই কিছুই তো হয়নি গো কর্তা। তাহলে ওভাবে মুখ ফিরে দাঁড়িয়ে আছিস কেন? বারে সবাইকে বলে কি বলে? কি কি বলে সবাই? বল বল কি বলে? না না, এখন একদম আমার সামনে আসবে না, দাঁড়াও। আগে ওই সূর্যদেবকে আমি প্রণাম করে নি। বাবা বাবা সূর্যদেব, আজকের দিনটা যেন আমার ভালোই কেটে যায়। হ্যালো, এবার বলো কর্তা, ওই সূর্যদেবের যখন মুখ আমি দেখে নিয়েছি, আর তোমার মুখ দেখলে কোনো ক্ষতি আমার হবে না। কি বললি হারামজাদা? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি মনিনি, আর তুই কিনা? উফ, রাগে আমার ব্রহ্মচালু জ্বলছে। তোকে আমি শুধু শুধু আমার উপর রাগ করে কি হবে গো কর্তা? পাড়ার তো সবাই বলা বলি করে, সকালে উঠে এই তোমার স্ত্রীবধের মুখখানা দেখলে ভালো হবে না। আমার মতো সরল ধার্মিক মানুষের প্রাণে আঘাত দিলে ওরা কোনোদিন সুখী হবে না। কর্তা বললে কথা দোষ হবে। ওই অনুর্মুখরা
আমাকে মোটেই সহ্য করতে পারে না। আমার এই বারবারন্ত দেখে ওরা জর্জরিয়ে মরছে। তুই বল ভেলু, আমি কি ওদের কারো ক্ষতি করেছি, না কারো পাকা ধানে মই দিয়েছি, না ওদের ঘরের মেয়ে আমি হাত ধরে টেনে এনেছি? হাসছিস যে বলো? তোমার কথা শুনে গো কর্তা, রোগীর মুখে রোগ ব্যক্ত হয়েছে। তার মানে তুমি যাই বলো কর্তা, এই বয়সে তোমার এখন মেয়ে ছেলে নেশাই কাটেনি। বললে কথা দোষ হবে, সেটা আমার দোষ নয় রে ভেলো। বয়স আমার একটু হয়েছে ঠিকই, কিন্তু এই মনের বয়স একেবারে কাঁচাই রয়ে গেছে। আর থাকতেই না কেন, বউ নিয়ে তো আমাকে বেশি দিন সংসার করতে হলো না। এই বিয়ের 7 বছরের মধ্যেই দুদিনের জ্বরে বউটা টেসে গেল। সেই থেকেই বুকটা আমার সব সময় খা খা করে। তাই বলে মেয়ের বয়সী মেয়েদের উপর দৃষ্টি দেওয়া ঠিক নয় গো কর্তা। আরে তুই থাম তো, মেয়ে ছেলে সাথে মেয়ে ছেলে, তাহলে আমার বয়সের কি আছে? শুধু মেয়েটা আমার ঘরে আছে বলে এখন আমি অপেক্ষা করছি, নইলে অনেক দিন আগেই আমি ওই বিয়ের পিড়িতে বসতাম। সেগুলো বালি গো কর্তা। কেন এই যুগের মেয়েরা ঝাড় তার গলায় মালা দেবে না। কেন? আমি পাত্র হিসেবে খারাপ নাকি? আমিও পাত্র হিসেবে খারাপ নই গো কর্তা, কিন্তু কিন্তু কোনো মেয়েই তো আমার মুখের দিকে চোখ তুলে তাকালো না। যা যা ওই একটু তরলাই দেখিয়েছিল, তাও ওই আমার কপালে আর সইল না গো কর্তা। তরলা? আমাকে ছেড়ে সে হোমগার্ডকে বিয়ে করেছে। ও ওর কথাটা মনে পড়লে আমার বুকটা আমার টনটন করে উঠে। বলিস রে ভেলো, আর বলিস রে, আমার বুকটা মুচড় দিয়ে উঠছে। ঘর আলো করা বউ ছিল রে, এই ভগবান বেটা জোর করে আমার বুক থেকে ছিনিয়ে নিলে। কি করবে বলো কর্তা, কপাল মন্দ হলে এইরকমই হয়। তবে হ্যাঁ, ওই অজয়দা আমাকে বলেছে, এই রে আজই তো অজয়দার সাথে দেখা করার কথা ছিল আমার। দাও দাও গো কর্তা, দাও তাড়াতাড়ি টাকা দাও। টাকা নিয়ে এখন আবার কি করবি? বারে ওই অজয়দাকে প্রণামী দিতে হবে না? অজয়? সে আবার কে? সে কি গো কর্তা, ওই নতুন গায়ের অজয় মিত্রকে তুমি চেনো না? অমন প্রেমীর পুরুষ এই ভূভারতের একটাও খুঁজে পাবে না। বলিস কি রে ভেলু? মাত্র 30 বছর বয়সে 44.5টা মেয়ের প্রেমে পড়েছে। একটা নয়, দুটো নয়, একেবারে 44.5টা মেয়ের সঙ্গে প্রেম করেছে। তবে আর কি বলছি কি, এই 44টা মেয়ের সঙ্গে পুরোপুরি প্রেম করেছিল, আর আটখানা হওয়ার পরে কেটে গেছে। ওই অজয়দা আমাকে বলেছে কিভাবে মেয়েদের সঙ্গে প্রেম করতে হয়, চোখে চোখ রেখে কথা বলতে হয়, সব কিছু সে আমাকে শিখিয়ে দেবে। তাই নাকি? এই নে 200 টাকা রাখ। আমি তাহলে এখন আসি গো কর্তা। ভেলো ভেলো, শোন শোন, ব্যাস, যাচ্ছি একটা শুভ কাজে, দিলে তো পিছু ডেকে। বলো বলো কি বলবে, বলো। বললে কথা দোষ হবে। তুই অযোধ্যাকে বলিস, আমিও তার কাছে যাব। ঠিক আছে, ওই 200 টাকা দিলেই গুরু খুশি হয়ে তোমাকে সব কিছু শিখিয়ে দিবে। আমি তাহলে এখন চলি গো কর্তা, চলি। যাবো, আমি এক্ষুনি যাব। ভেলুতে যাবো ওই লম্বা রাস্তা দিয়ে, আমি এই মাঠের রাস্তা দিয়ে ভেলুর আগেই পৌঁছাবো। বললে কথা দোষ হবে, ভেলুর আগেই আমি ওই প্রেমের সাগরে।
কৌশিক, আমার দুঃখ, আমি যে তোমাকে ভালোবেসে শেষ হয়ে গেছি। তুমি ছাড়া আমার জীবনে সবকিছু অন্ধকার। আমি তোমাকে করবি এসেছো, তুমি তুমি এসেছো কৌশিক? না এসে পারলাম কই? মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে তোমার ভালোবাসার কাছে আমাকে হার মানতে হলো। কৌশিক, অনেক ভেবে দেখলাম আমাদের দুজনের মনের বিনার তার যখন এক সুরে বাঁধা আছে, তখন সেই সুরকে আমি বিচ্ছিন্ন করতে পারি না। কৌশিক, তুমি এই নাও করবি, তোমার জন্মদিনে এই প্রিয়জনের প্রীতি উপহার। ফুলের মতোই তুমি ফুটে থেকো, বিলিয়ে দিও তোমার সুগন্ধ। রাজেন্দ্র চৌধুরীর মেয়ের হাতে এ ফুল শোভা পায় না। এই ফুল শোভা পাবে আমার পায়ের নিচে। স্যার, আপনি তোমার সাহসের সীমা ছাড়িয়ে গেছো মূর্খ। আমার কারখানার একজন দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হয়ে আমার বাড়িতে প্রবেশ করার অধিকার কে দিয়েছে তোমাকে? আমি দিয়েছি বাবা। আমার জন্মদিনে আমি কৌশিককে নিমন্ত্রণ করেছি। তাই নাকি? তোমার শিক্ষা স্বাধীনতার জলাঞ্জলি দিয়ে এতখানি অধপতন হয়েছে তোমার? ছি 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 ছি! তুমি যে আমার মেয়ে সেটা ভাবতেও আমার লজ্জা করে। আমি কোনো অন্যায় করিনি বাবা। চুপ করো। ন্যায় অন্যায়ের বিচার যদি তোমার থাকতো, একটা ছোট লোকে এত বড় ভুল তুমি কিছুতে করতে পারতে না। আপনি ভুল করছেন স্যার। আপনার অঢেল ঐশ্বর্য আছেন, সেই অহংকারে আপনি আমাকে অপমান করতে পারেন, কিন্তু আমার বাবাকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। ছোট লোকের আবার মান অপমান? আমার ইচ্ছে করছে এই মুহূর্তে তোমাকে চাবুক মারতে মারতে আমি সঙ্গে করে নিয়ে এসেছি কাকা বাবু। গৃহস্থের দরজা খোলা পেয়ে যে অবাঞ্ছিত কুকুর বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ির পবিত্রতা নষ্ট করতে চাইছে, তাকে তাকে আপনি নিজের হাতে শাস্তি দিন। মারুন, মারুন চাবুক। আপনাদের শোষণের চাবুকে যাদের দেহ থেকে বিন্দু বিন্দু রক্ত ঝরছে, বঞ্চিত হৃদয়ে যারা ডুকরে ডুকরে কাচ্ছে, তাদের গায়ে চাবুকের আঘাত কোনো ক্ষত সৃষ্টি করবে না। দেখেছেন দেখেছেন কাকা বাবু, দেখেছেন আপনার বাড়িতে দাঁড়িয়ে আপনাকে কিভাবে অপমান করছে। সহ্য করতে না পারলে আপনি এখান থেকে যেতে পারেন। আমি যাব না? তুমি যাবে না প্রদীপ। আমাকে অপমান করে কাউকে এ বাড়ি থেকে মাথা উঁচু করে যেতে দেব না। কাকা বাবু, তুমি নিজের চোখেই দেখো, কারো ভয়ে আমি ভীতু নই। অপরাধীকে উপযুক্ত শাস্তি একটু হাত কাঁপবে না। কে অপরাধী? তুমি 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 করবীকে বিয়ে করে আমার আভিজাত্যকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাও? সে আশা কোনোদিনই তোমার পূর্ণ হবে না। নিয়ে যাও তোমার উপযুক্ত সাহসের পুরস্কার। আমি তোমার পায়ে ধরে মিনতি করছি বাবা। অকারণে ওকে তুমি শাস্তি দিও না বাবা। ওর কোনো দোষ নেই। সব দোষ আমার। তুমি আমাকে শাস্তি দাও বাবা। ওকে তুমি কিছু বলো না বাবা। ওকে তুমি কিছু বলো না। কিছু আমাকে বাধা দিও না। শুনে যাও, বাবা, ওই স্কাউন্ডারকে সমুচিত শিক্ষা দিয়েই ছাড়বো। বাবা,
ক্লান্ত হয়ে পড়েছেন স্যার। ঈশ্বরের কি অদ্ভুত বিচার! আপনি চাবুক মেরে আমার দেহে রক্ত ঝরালেন, তবু আমি ঠিক দাঁড়িয়ে আছি। অথচ আপনি, এখানেই তো গরিবের সঙ্গে ধনীর এত তফাৎ। গরিবের সহন শক্তির কাছে। স্টপ ইট, স্টপ ইট। তোমার মুখে উপদেশের বাণী শোভা পায় না। বাবা, সেই সঙ্গে তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে ওই লোপারটার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। মনে রেখো, আমার অবাধ্য হলে আমি তোমাকে মেয়ে বলে ক্ষমা করব না। আফসোস 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 করবি, বড় আফসোস। তোমার জন্মদিনের আনন্দটাই মাটি হয়ে গেল। ডোন্ট বি নার্ভাস, আবার জন্মদিন আসবে, আর সেই জন্মদিনে আমি তোমাকে আনন্দে পুষিয়ে দেব। শয়তান লম্পট কোথাকার! শয়তান লম্পট! তোমার চোখে আমি শয়তান লম্পট হলেও তোমার বাবার চোখে যে আমি একটা হিরের টুকরো ছেলে। শয়তানের হাসি আমি চিনি, তাই তোমাকে আমি। তোমার খুব লেগেছে, তাই না কৌশিক? বিশ্বাস করো, বাবা যে এমন হিংস্র হয়ে উঠবে আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করো কৌশিক, তুমি আমাকে ক্ষমা করো। দুঃখ করো না করবি, যার যা প্রাপ্য তাকে তো পেতেই হবে। অদৃষ্টের উপর তো কারো হাত থাকে না। আমি মূর্খ, তাই আকাশের চাঁদ ধরতে গিয়েছিলাম, ভেঙে গেল। আমার সব স্বপ্ন ভেঙে গেল। পাচ্ছি না এই নিদারুণ যন্ত্রণা বুকে নিয়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না করবি। এভাবে ভেঙে পড়ো না কৌশিক, তুমি ভেঙে পড়লে আমি যে শেষ হয়ে যাব। আমি তোমারই কৌশিক, আমি শুধু তোমারই। আর বলো না করবি, অভাগাকে নতুন করে স্বপ্ন দেখিও না। আমি চলে যাচ্ছি করবি, জীবনে আর কোনোদিন তোমার সামনে এসে কোনোদিন দাঁড়াবো না করবি। কোনোদিন ভুলেছি আমাকে তুমি ভুলেছি করবি। কখনো যদি এই স্বপ্নে, তোমার স্বপ্ন থেকে আমাকে মুছে পেল করবি, আমাদের সে ফেলে আসা দিনগুলো আর সেই মধুময় স্মৃতিগুলো তুমি। ও কথা আর বলো না কৌশিক, ও কথা আর বলো না। তোমাকে হারিয়ে আমি যে পাগল হয়ে যাব। আমার মনের মানুষকেও হারিয়ে আমিও শেষ হয়ে যাব মা। পথ চলতে চলতে তোমার এই মুখখানা যদি আমার মানস পটে বারবার ভেসে ওঠে, শ্রাবণের ধারা এসে আমাকে বারবার মনে। করুন, মাইকটা ঠিক করুন। কি দেখো করবি, তুমি সুখী হও।
যদি জন্মান্তরবাদ বলে যদি কিছু থাকে, তবে আমাদের এই চাওয়া একদিন না একদিন কৌশিক, কোন জন্মে পূর্ণ হবে। তুমি তুমি তখন গরিবের ঘরে জন্ম নেবে, তখন আমাদের মিলনের মাঝে কোনো 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 বাধা এসে দাঁড়াবে না। কেউ পারবে না আমার বুক থেকে তোমাকে তোমাকে ছিনিয়ে নিতে, তোমাকে ছিনিয়ে নিতে কেউ পারবে না। কৌশিক, চলে গেল, আমাকে কাঁদিয়ে চলে গেল। চোখের জলে সৃষ্টি হয় ভালোবাসার সমুদ্র, আমি সেই ভালোবাসার নৈবেদ্য সাজিয়ে তোমার জন্য অপেক্ষা করে থাকবো। তোমার ভালোবাসায় ছোঁয়া